কি হতে চাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। কি হতে চাই অনুষ্ঠানে আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে কাউন্সেলিং শব্দটা সবার মোটামুটি যারা হয়ে গেছে, যারা মোটামুটিভাবে 12-এর পর পাশ করে জয়েন্ট দিয়েছেন, এবং আজকে আমাদের সেই কারণে বিষয় হলো রাজ্য জয়েন্টের কাউন্সেলিংয়ের খুঁটিনাটি। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট দুজন মানুষ। আমার বাদিকে রয়েছেন বিদ্যুৎ মজুমদার, ডেপুটি ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট, JIS গ্রুপ। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। এবং তার পাশে রয়েছেন ডক্টর নিধি সিং, রেজিস্ট্রার, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি। আপনাকেও স্বাগত জানাই। আর রাজ্যে যেহেতু বললাম যে কাউন্সেলিং শুরু হচ্ছে, চলছে এবং চলবে, নানান রকম খুঁটিনাটি অনেক তথ্য অনেকে জানেন না, বা কেউ জানলেও সঠিক পদ্ধতিটা জানেন না, ফলে ভুল হয়ে যায়। ভালো করে মন দিয়ে অনুষ্ঠানটা শুনতে পারেন এবং তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি করতে পারেন আমাদের এই লাইভ অনুষ্ঠানে। ফোন করবেন 03335343537 এবং 4383646047 এই নম্বরে। আর ফোন করার আগে অবশ্যই টেলিভিশনের ভলিউমটা মিউট করতে ভুলবেন না। এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে। চলে আসি আজকের আলোচনার বিষয়। আপনাকে দিয়ে শুরু করছি যে এই যে আমরা কাউন্সেলিং বলছি, এই কাউন্সেলিং বিষয়টা কি? হ্যাঁ, আমাদের এইখানে প্রত্যেক বছর যেরকম হয় এবারেও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে আগে মেডিকেলও ইনক্লুডেড ছিল, কিন্তু এখন জয়েন্ট এন্ট্রান্সে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি এই দুটো বিষয়ই করা হয়। তো এই পরীক্ষাটা হয়ে গেছে 28শে এপ্রিল এবং পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে 6ই জুন। আর পরীক্ষার রেজাল্ট বেরোবার পরে ছাত্ররা জেনে গেছে তাদের র্যাঙ্ক কত। এখন ছাত্ররা ঠিক করবে যে কোন কলেজে তারা ভর্তি হবে, এবং এটা ঠিক ছাত্ররা ঠিক করবে বলাটা ভুল হবে। তাদেরকে একটা অপশানও দেওয়া হবে যে এই কলেজে এই বিষয়ে তোমার পড়ার একটা রাইট রয়েছে, সুতরাং তুমি এখানে ভর্তি হতে পারো। এবং তার জন্য ছাত্রদের অপশন দেওয়া হয় যে তারা কীভাবে এগোবে, কোথায় দেখবে, কোন কলেজে আছে, কোন সিট, কোন বিষয়ে। আমি প্রাথমিকভাবে একটা জিনিস জানিয়ে দিই যে আমাদের এখানে প্রায় 83টা কলেজ রয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয় মিলিয়ে, যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং B.Pharma পড়ানো হয়, ফার্মাসি পড়ানো হয়। এবং এর মধ্যে যুক্ত হয়ে রয়েছে 60টি বিষয়, 60। এবং এই 60টি বিষয়ের মধ্যে ছাত্রদের পছন্দকে ঘোরাফেরা করতে হবে 83টা কলেজের মধ্যে দিয়ে। এইটাই হচ্ছে মেন অবজেক্টিভ। এই কাউন্সেলিংয়ের মেন অবজেক্টিভ হলো ছাত্রদের গাইড করে নিয়ে যাওয়া যে তারা কিভাবে, কোথায়, কোন কোর্সে ভর্তি হবে এবং কোন কলেজকে বাছাই করবে। তো এইটা নিয়েই কাউন্সেলিং আগে সরাসরি হতো, এখন সেটাকে অনলাইনে করা হয়েছে বলে এটাকে বলা হচ্ছে কাউন্সেলিং। ঠিক। ম্যাম, আপনার কাছে আসবো, কবে থেকে শুরু হয়েছে এবং কত দিন পর্যন্ত চলবে? ছাত্ররা প্রথমে কি করবে এবং তারপরে তাদের পরবর্তী স্টেপগুলো কি হবে? এই কাউন্সেলিং প্রসেসটা 10ই জুলাই থেকে শুরু হয়েছে, অ্যান্ড ফাইনাল যেটা লাস্ট পদ্ধতি যেটা শেষ হবে 5 আগস্ট। মানে দুদিন আগে শুরু হয়েছে, 2 আগস্ট পর্যন্ত চলবে। এই পদ্ধতিতে ডিফারেন্ট স্টেপস আছে। শুরু হবে রেজিস্ট্রেশন থেকে, 10 থেকে 16ই জুলাই রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশনের পরে চয়েস ফিলিং হবে। চয়েস ফিলিং হয়ে যাওয়ার পরে একটা নির্দিষ্ট ডেট থাকবে যেদিন স্টুডেন্টদেরকে চয়েস লক করতে হবে। চয়েস লকের কিছুদিনের মধ্যেই রেজাল্ট বেরিয়ে আসবে, যেখানে স্টুডেন্ট জানতে পারবে কি কোন স্টুডেন্ট কোন কলেজে বা কোন বিশ্ববিদ্যালয়তে চান্স পেয়েছে। তারপরে হবে আপনার ফার্স্ট রাউন্ড অফ অ্যালটমেন্ট, দেন হচ্ছে সেকেন্ড রাউন্ড অফ অ্যালটমেন্ট। এটা প্রাইমারিলি ম্যান্ডেটরি ফিল্ড। এরপরে একটা অপশনাল আছে যেটা হচ্ছে মপ আপ কাউন্সেলিং। যদি আমি শর্টে বলি তাহলে 3 রাউন্ড অফ কাউন্সেলিং হচ্ছে, ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট, সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট এন্ড মপ আপ রাউন্ড অফ অ্যালটমেন্ট। তো শুরুটা হচ্ছে 10 জুলাই থেকে অলরেডি হয়ে গেছে, এটা চলবে 5 আগস্ট লাস্ট অ্যাডমিশন প্রসেস। তাহলে আপনার কাছে জানতে চাইছি বিদ্যুৎদা, যে ফার্স্ট রাউন্ড অফ যে কাউন্সেলিং এটা কতদিন পর্যন্ত চলবে, তারপরে সেকেন্ড রাউন্ড এবং তারপরে তো মপ আপ বললেন, এই ফেজগুলো কবে কবে আসছে? আমি একদম ডেট ধরে বলে দিচ্ছি যে কোনটা কবে হবে। সেটার ডেটা আমরা জেনেও গেছি এবং ওয়েবসাইটে এটা দেওয়াও আছে। আমাদের প্রথমে এখন চলছে রেজিস্ট্রেশনটা চলবে 16 তারিখ পর্যন্ত। তারপর 16 তারিখের পরে শুরু হবে লকিং, ফিলিং,
তার মানে চয়েসটাকে ফিল করবে, ওরা করে লক করবে যে আমি আর এইখানে আমার পছন্দটাকে ফিক্স করলাম, মানে তার যে অপশনগুলো আছে সবটাই সেইটাকে সে ফার্স্টে লক করবে। হ্যাঁ, এবার উদাহরণ দিয়ে বলা গেল যে তার মনে হলো যে তার 100টা কলেজে সে প্রেফারেন্স করেছে প্রথম থেকে ক্লাস পর্যন্ত, এই 100টা কলেজের মধ্যে কোনো একটা কলেজে সে পেতে পারে, তাহলে এখানে 83 বেশি যেতে পারবে না। তার মানে আমি ধরুন 20টা কলেজে সে করলো, আর এই 20টা কলেজের মধ্যে আবার সে 30টা সাবজেক্টকে করলো, করে ও পারমুটেশন কম্বিনেশন করে রিভিশন করার পরে ও এটাকে লক করে দিল। লক করা মানে আপনার অপশান নেই, আপনার এরপরে যে ফার্স্ট রাউন্ডের রেজাল্টটা বেরোবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে 19 তারিখে প্রথম রেজাল্ট বেরোচ্ছে, 19শে তার জুন। মানে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে যাই করবেন কিনা লক করার আগে একবার লক হয়ে গেলে সেটা, হ্যাঁ, তার মানে আমি প্রথমে কি করছি, প্রথমে আমি আমার একটা রোল নাম্বার আছে অথবা অ্যাপ্লিকেশন নাম্বার আছে, ওটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি। রেজিস্ট্রেশন করার সময় আমার 500 টাকা দিতে হচ্ছে। তার মানে আমি রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আমি এটার ভেতরে ঢোকার সুযোগটা পাচ্ছি। এই ভেতরে ঢোকার সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি অ্যালফাবেটিক্যালি ক্রোনোলজিক্যালি আমার সাবজেক্ট এবং কলেজ রয়েছে। এবার প্রত্যেকটা কলেজের যে সাবজেক্ট সেগুলোকে আমরা দেখছি, দেখে এটা ফিলিং করছি, এটাকে বলা হয় চয়েস ফিল করা। এই চয়েস ফিল করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয় যে কোনটা পড়বো, কোথায় পড়বো, আমার র্যাঙ্ক কী আছে, ওই র্যাঙ্কে আমি নাও পেতে পারি ওই কলেজে। মানে মনে করুন আমার র্যাঙ্ক হয়েছে খুব নিচের দিকে, আমি একটা যাদবপুরকে দিয়ে দিলাম, হবে না এরকমভাবে, বা নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে দিয়ে দিলাম, ওরমভাবে হবে না। মানে তাকে ঠিক করতে হবে যে আমি এই র্যাঙ্কের মধ্যে কোথাও পেতে পারি, কতবার এগুলোতে তুলনা করতে পারে, এবং তারপরে ওটাকে যখন সে লক করে দিল, লক করার পর প্রথম রাউন্ডের রেজাল্ট বেরিয়ে গেল। এই প্রথম রাউন্ডের রেজাল্ট যেই বেরিয়ে যাচ্ছে তখনই কিন্তু তাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে সে একটা 5,000 টাকা জমা দেবে, এবং 5,000 টাকা জমা দিয়ে বাকি ওই যে একটা অ্যালটমেন্ট লেটার সে পাবে, যে অ্যালটমেন্ট লেটারটাকে বলে দেওয়া হচ্ছে যে আমি এই কলেজে আমি এই সিটটা পেয়েছি। তার মানে আমি নালন্দা ইনস্টিটিউট অফ টেকনোলজি বা গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কম্পিউটার সায়েন্সটা পেয়েছি। এই অ্যালটমেন্ট লেটারটাকে নিয়ে 5,000 টাকা জমা দেওয়া মানে হচ্ছে কি এখানে ফি অ্যাকসেপ্টেন্স। তো ফিটাকে দিয়ে এলো প্রাথমিকভাবে, দিয়ে সিটটা বুক করলো, করে সে চলে গেল কলেজে, কলেজে গিয়ে ওখানে গিয়ে ভর্তি হলো, অথবা সে হলো না, সে বেরিয়ে গেল, সে বললো আমি জয়েন্ট দেবো না, অথবা সে আরেকটা সুযোগ নেবার জন্য বসে রইল। তিনটে জিনিস হতে পারে, একটা হচ্ছে গিয়ে হয় সে কলেজে চলে যাচ্ছে, না হলে সে কলেজ থেকে, তাহলে সে বলছে আমি ভর্তি হব না, কিন্তু ভর্তি হব না চলে গেলে কিন্তু ফেরত আবার আসবার রাস্তা নেই। আর না হলে সে একটা অপশন নিচ্ছে যে আমি এখন পেয়েছি সিভিল, কিন্তু আমি কম্পিউটার সায়েন্সটা পেলে ভালো হয়, বা কম্পিউটার সায়েন্স পেয়েছি সিভিলটা পেলে ভালো হয়, আমি কোনোটাকেই সাবজেক্টটাকে ছোটো বা বড়ো করতে চাইছি না। তারপরে সে সেটার জন্য একটা আপগ্রেডেশন বলা হয় এটাকে, এই আপগ্রেডেশন অপ্ট করতে পারে, এবং সেই আপগ্রেডেশনের ভিত্তিতে রেজাল্টটা হবে। এটা গেল সেকেন্ড। আর এই সময়ের ভিত্তিতে সেকেন্ডটা চলবে 19 থেকে 24 পর্যন্ত। 24-এর পরে 26 তারিখে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরিয়ে যাবে। আমি আপাতত এটা বলছি কারণ এই পদ্ধতিটার পরে কিন্তু আমাদের মপ আপ রাউন্ড চলে আসবে, ওটা একটু ব্যাখ্যা করতে হবে যে মপ আপ রাউন্ড কী ইত্যাদি, কিন্তু ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড কিন্তু এইভাবেই চলবে। বিদ্যুৎ, আর একটা জিনিস জানতে চাইছি যে ধরুন কেউ ফার্স্ট রাউন্ডে পেলো, কিন্তু সে সেকেন্ড রাউন্ডের জন্য যে কলেজে পেয়েছে সে সেখানে এই 5,000 টাকা দিয়ে সিট বুক না করে সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করলো, তাহলে কি 5,000 টাকা বেরিয়ে যেতে পারে? 5,000 টাকা যদি জমা না দেয়, আমার যদি ধারণা 5,000 টাকা যদি জমা না দেয়, তাহলে সে আর কোনো রাউন্ডে যেতে পারবে না, সে বিদায় নেবে, এক্সিট করলো সে, তাই তো? তার মানে এখানে প্রথমে 500 টাকা এবং তারপরে রেজাল্ট মানে ফার্স্ট কাউন্সিলিং এর পর তাকে 5,000 টাকা দিয়ে জমা দিতেই হবে। তবে প্রথম 500 টাকাটা হচ্ছে তার রেজিস্ট্রেশন, আর দ্বিতীয়টা হচ্ছে কি তার ফি অ্যাকসেপ্টেন্স। ঠিক ঠিক। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন একজন দর্শক বন্ধু, চলে যাব তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা সঞ্চালিকা দেবযানী ম্যাডাম, নমস্কার। নমস্কার। নমস্কার, আপনাকে নমস্কার, শুভ সন্ধ্যা নিধি ম্যাডাম আপনাকে। আমার প্রশ্ন, এই কাউন্সিলিং নিয়ে আপনারা যেটা বলছেন, র্যাঙ্কিং এর ব্যাপার আছে তো, কিরকম র্যাঙ্ক করবে? ধরুন প্রথম দিকে যে র্যাঙ্কিং হয় যাদবপুর বা শিবপুর এগুলো, বি কলেজ বা যাদবপুর এগুলো হয়তো, কিন্তু পরের দিকে ধরুন কেউ তো চেঞ্জও করতে পারে, ধরুন আপডেট করতে পারে, থেকে ধরুন কিছু সাবজেক্ট হল ওই ইউনিভার্সিটিতে বা ওই কলেজে পছন্দ হচ্ছে না অন্য জায়গায়, সে তো যেতেও পারে। এই কাউন্সিলিং এর মাধ্যমে এইগুলো সম্বন্ধে জানতে চাই। বেশ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য।
ম্যাম আপনার কাছে এনার কোয়েশ্চেনটা আনসার করার আগে আমি একটু শুরু করতে চাইছি প্রসেসটা। ই কাউন্সেলিং প্রসেসটা আগে যেটা স্যার বললেন ফিজিক্যাল কাউন্সেলিং হতো, ই কাউন্সেলিং 10 বছর উপরে শুরু হয়ে গেছে, কিন্তু স্টিল আমরা দেখি ছাত্রছাত্রী বা গার্জেন এর মধ্যে ইতিমধ্যে অনেক ভুল করেন। তো সব থেকে আগে তো আমি দর্শকদেরকে সবাই ছাত্রছাত্রীকে বলবো খুব পেশেন্টলি ফর্মটা ফিল আপ করা, কেন এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা চলছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে মধ্যে আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস, স্টুডেন্টকে ওর একাডেমিক কোয়ালিফিকেশন ডিটেলস অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। এই পর্যায়ে যদি কোনো ভুল যদি স্টুডেন্ট করে ফেলে তাহলে এটা পরে চেঞ্জ করা যাবে না। তাহলে ঠান্ডা মাথায় বসে, এখন অনেক দিন আছে, 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলছে, ঠান্ডা মাথায় ওটা আগে আপনাকে ফিল আপ করতে হবে। এবং আমার মনে হয় এই সময় যদি কোনো অসুবিধা হয় তাহলে তারা এই কলেজগুলোতে গিয়েও যোগাযোগ করতে পারে। এই পরে এই সময় যদি কোনো সুবিধা, কারণ আমাদের প্রত্যেকটা কলেজে, জেএস গ্রুপের প্রত্যেকটা কলেজেই আমরা একটা ই কাউন্সেলিং সার্ভিস ওপেন করে রেখেছি। ছাত্রছাত্রী অভিভাবকদের সাথে আমাদের কলেজে আসতে পারেন, ওখানে আমাদের সিস্টেম আছে, অনেক সিস্টেম ওনারা নিজে বসে করতে পারেন। যদি কোনো অ্যাসিস্ট্যান্স দরকার হয় সেটা আমাদের কাউন্সিলার থাকবে, ওনাদেরকে হেল্প করবেন। কোনো এখানে মানে কোনো এটা বলবো কি কোনো ইয়ে হবে না কি ওটা আমার কলেজের জন্যই আমি ওনাকে মোটিভেট করবো। এটা জেনারেল আমরা গাইডলাইন্স দিচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, কেন প্রত্যেকবার আমরা দেখি কি একটা স্টুডেন্ট, যেটা উনি বললেন, একটা র্যাঙ্ক পেয়েছি বা ভালো র্যাঙ্ক স্টুডেন্টও যদি দেখতে যাচ্ছি কি যে র্যাঙ্কটা ও ভালো র্যাঙ্ক হলে একটা কলেজ পেতো সেটা পেতে পারছে না ওই ভুলের জন্য। তো সব থেকে রেজিস্ট্রেশনে আপনি ঠান্ডায় মাথায় রেজিস্ট্রেশনটা করুন। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে 500 টাকা দিতে হবে। 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেটাও অনেক ইম্পর্টেন্ট কি এই পাসওয়ার্ডটা আপনারা কোনো কারোর সাথে শেয়ার করবেন না। এই পাসওয়ার্ডটা শেয়ার করতে, যদি আপনি কাউকে শেয়ার করেন বা যদি কিছু প্রবলেম হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স কোনো রেসপন্সিবিলিটি নেবে না। তো পাসওয়ার্ড আপনারা নিজের কাছে রাখবেন। পাসওয়ার্ড আপনার ক্রিয়েট করে দিলেন, তারপরেই আপনার চয়েস ফিলিং অপশনগুলো খুলে যাচ্ছে। যেটা স্যার বললেন 80 থেকে বেশি আমাদের কলেজেস, ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে, 500 থেকে বেশি চয়েসেস আছে। জয়েন্ট এন্ট্রান্স বলছে আপনি মিনিমাম 20টা অপশন দিলে ভালো হবে, কিন্তু নট নেসেসারি আপনাকে 20টা দিতেই হবে। আপনি একটা চয়েস দিলে, সাপোজ আমার একটাই উদ্দেশ্য কি আমি এই কলেজে এই স্ট্রিম পড়বো, আমি সেটা দিয়ে নিজের চয়েসটা বন্ধ করে দিতে পারি। কিন্তু যদি আমার কাছে অপশনস কিন্তু 500 থেকে বেশি আছে, আমাকে চয়েস কিভাবে করতে হবে, কলেজের নাম থাকবে অ্যান্ড ওই কলেজে কি কি স্ট্রিম আছে, যেটা স্যার বললেন সিএসসি আছে, সিভিল আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, অনেক অপশন আছে। আমার যদি ইচ্ছা হয় কি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই, তাহলে আমি বা সাইডে আমার কলেজগুলো সাজাবো। এটা হতে পারে আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করলাম, আমি যে কোনো প্রাইভেট কলেজগুলোতেও সিলেক্ট করতে পারি। এইটা ভাবনা চিন্তা করবেন না কি আমি এই র্যাঙ্কে পেয়েছি ওই কলেজে পাবো কি পাবো না। আমার চয়েস 1 নম্বর যে চয়েস আছে সেটা আমি সব থেকে প্রথমে সাজাবো। তারপরে আমার হিসাবে যেটা 2 নম্বর চয়েস হতে পারে, আমার চয়েস 1 নম্বর অন্য আছে, অন্য একটা স্টুডেন্টের জন্য চয়েসটা অন্য আছে। আমি মেকানিক্যাল পড়তে চাইছি, সাপোজ আমি নারুলাতে মেকানিক্যাল পড়তে চাইছি, স্যার হতে পারে নারুলাতে সিএসসি পড়তে চাইছেন, আমার ফার্স্ট চয়েস হবে নারুলাতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপরে আমার যদি ইলেকট্রিক্যাল হয় ইলেকট্রিক্যাল, তারপর যদি সিএসসি হয় সিএসসি। নারুলা পরে আমি ভাবলাম কি না আমি নারুলাতে এই স্ট্রিম নিয়ে পড়বো, তারপরে আমি গুরু নানকে পড়বো, তখন আমাকে আবার আমার ফার্স্ট চয়েস গুরু নানকে, আমার ইলেকট্রিক্যাল আছে, আমি ইলেকট্রিক্যাল ফার্স্ট চয়েস দেবো। কি এক্সাম্পল দিয়ে এটাই বোঝাতে চাইছি কি চয়েসটা আমার স্টুডেন্টের, এটা কোনো এটা এইভাবে ডিসাইড করবেন না কি আমি তো এই র্যাঙ্ক পেলাম ওই কলেজে তো অ্যাডমিশন আমি পাবো না, ওই আপনি চিন্তা ভাবনা রাখবেন না। আপনি আপনার চয়েস মতন সাজান। যদি আপনি না পাবেন, সিস্টেম বাই ডিফল্ট ক্রমশ উপর থেকে নিচে চলে আসবে। ফার্স্ট আপনারা চয়েস, সেকেন্ড চয়েস, অ্যান্ড নাম্বার অফ চয়েস আপনি দিতে পারেন। তো আপনার চিন্তা ভাবনা হিসাবে আপনি চয়েসটা দিলেন। চয়েস দিয়ে দেওয়ার পরে সাথে ইম্পর্টেন্ট যেটা আপনি ম্যাডাম বললেন চয়েস লকিং, এই লকিংটা 16 তারিখের মধ্যে করে দিতে হবে। এবার সাপোজ কোনো একটা ক্যান্ডিডেট লক করতে ভুলে গেল, তাহলে 16 তারিখে ওটা এন্ড অফ দ্য ডে বাই ডিফল্ট ওই চয়েসটা লক হয়ে যাবে। তো চয়েস লকিং এর আগে আমি আবার বলবো গার্জেনদেরকে, স্টুডেন্টদেরকে 16 তারিখের মধ্যে যত আপনি স্যার বলেন পারমিউটেশন, কম্বিনেশন, ভাবনা চিন্তা করার আছে আপনি করে নিন। 16 তারিখের মধ্যে অবশ্যই চয়েসটা লক করে দেবেন, না হলে লাস্ট যে চয়েসটা আপনি সাজিয়েছেন সেটাই লক হয়ে যাবে বাই ডিফল্ট। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট এবং দরকারি কথা। তবে এই যে কাউন্সিলিং এর জন্য যে যে নথি আপনাদের সঙ্গে রাখতে হবে, নিয়ে বসতে হবে, সেগুলোও কিন্তু খুব দরকারি। কাউন্সিলিং এর খুঁটিনাটি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আজকে কি হতে চাই এই অনুষ্ঠানে। আপনারা এর আগে যারা শুনেছেন তারা তো জানেন, কিন্তু যারা নতুন শুনতে শুরু করলেন তাদের জন্য বলি যে কাউন্সিলিং এর জন্য ঠিক কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, কিভাবে লক করতে হয়, কিভাবে সাবজেক্ট চুজ করতে হয়, কোন কোন ডেটে কি কি বিষয় আসতে পারে স্টেপ বাই স্টেপ সেটা বলা হয়েছে। এই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেকে ভুল করে ফেলেন
এবং একবার যদি ভুল করে লক করে ফেলেন তাহলে কিন্তু সেটা আর দ্বিতীয়বার শুধরানোর পথ থাকে না। সুতরাং ভুলগুলো কি সেগুলো যদি একটু মন দিয়ে শোনা যায় তাহলে সেই ভুলটা থেকে বিরত থাকা যেতে পারে। ম্যাডাম, আপনার কাছে আসবো যে স্টুডেন্টরা সচরাচর কি ধরনের ভুল করে? দেখুন, ই কাউন্সিলিং যে পদ্ধতিটি আছে এটা খুবই সিম্পল পদ্ধতি, সিস্টেমে কোনো প্রবলেম নেই, সিস্টেম খুবই সিম্পল সিস্টেম আছে। স্টুডেন্টরা কখন ভুল করে ওভার এক্সাইটেড হয়ে গেলে বা এইটা প্রিজাম্পশন করে নেয় কি আমি ওই কলেজে তো সিট আর পাবো না। আমি প্রথমে বললাম, আবার বলবো ছাত্রছাত্রীদেরকে, আমি কি পাবো না ভুলে যান, আমার কি ইচ্ছা সেটা মাথায় রাখতে হবে। কেন আপনাকে চয়েস ফিলিং করা, চয়েস দেবার আপনার চয়েস, আপনাকে চয়েস সাজিয়ে দিতে হবে। আমার ইচ্ছা হতেই পারে কি আমি যাদবপুরে সিএসসি পড়বো, আমি জানি আমার র্যাঙ্কে লাস্ট ইয়ার আসেনি, ট্রাই তো করতে পারি, ট্রাই করতে কোনো প্রবলেম নেই, আমি চয়েসগুলো সাজাবো। অনেক টাইম স্টুডেন্টরা কি করে অ্যালফাবেটিকলি যেভাবে চয়েস থাকে সেভাবেই ওরা লক করে দেয়, অ্যালফাবেটিকলি অপশন একটা দিয়ে থাকে ওইভাবে লক করে দেয়, কোনো উপর নিচে, ওখানে উপর নিচে করে একটা অ্যারো আছে, সিস্টেম আছে যেখানে আপনি চয়েস উপরে যেতে পারেন, নিচে করতে পারেন। অনেক টাইম গার্জিয়ানরা বা স্টুডেন্টরা কি করে নিজের পাসওয়ার্ডটা অন্য কারোর সাথে শেয়ার করে দেন। দ্য মোমেন্ট আপনি পাসওয়ার্ডটা শেয়ার করে দিচ্ছেন অন্য কারোর সাথে, একটা থার্ড পার্টি আপনার চয়েসগুলো চেঞ্জ করে দিতে, আপনি জানবেনই না লকিং এর আগে আপনি অন্য চয়েস সাজালেন, কিন্তু অ্যাজ বিকজ আপনি কারোর সাথে শেয়ার করেছেন, থার্ড পার্টি আপনার চয়েসগুলো চেঞ্জ করে দিতে পারে। তো আমি আগেই বললাম, আবার রিপিট করবো, আপনি যেখান থেকেই কাউন্সেলিং করুন সাজাবেন চয়েস নিজে। আপনি বাড়িতে বসেও করতে পারেন, কোনো আপনি আমাদের যেটা বললাম ইনস্টিটিউট এসেও করতে পারেন, নিজে আপনি হাতে সাজাবেন, নিজে হাতে আপনি লকটা করে দেবেন। লক করার আগে অতি অবশ্যই দেখবেন কি আপনি যে চয়েসগুলো সাজিয়েছিলেন সেই চয়েসগুলো আছে কি আছে না। ঠিক। এবং পাসওয়ার্ড যেটা আপনি বারবার করে বলছেন, এটা কারোর সাথে শেয়ার না করা, আর নিজেও না ভুলে যায়, নিজেও একটু ভালো জায়গায় রেখে দেওয়া কি নিজেই আমি পাসওয়ার্ডটা ভুলে না গেলাম পরে, এটা অতি অবশ্যই ধ্যান রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা। কারণ এই জিনিসটা আপনি দেখলেন, আপনি ভালো আপনার র্যাঙ্ক আপনি কলেজে পেয়েও যেতেন, কিন্তু আপনি এখন আর পেলেন না। একবার যেটা আপনি বললেন ফার্স্ট রাউন্ডের রেজাল্ট চলে আসার পরে আপনি দেখলেন আপগ্রেড করলেন, কিন্তু আপগ্রেড আপনার অপশনই নেই। এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ আমি আমার কলেজে এক্সাম্পল দিচ্ছি, আমার কলেজে একটা স্টুডেন্ট ইচ্ছা আছে নারুলা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নেব, তারপরে ইলেকট্রিক্যাল নেব, ও ভুলবশত অ্যাজ বিকজ অ্যালফাবেটিক ছিল ইলেকট্রিক্যাল উপরে রয়ে গেল, সিএসসি নিচে চলে এসছে, ওর র্যাঙ্কটা খুব ভালো, ও ফার্স্ট রাউন্ডে ওটা পেয়ে যেত, কিন্তু অ্যাজ বিকজ চয়েসে ওর ইলেকট্রিক্যাল উপরে রাখা আছে, ও সিএসসি কোনোভাবেই পাবে না। আপগ্রেড করার অপশনও নেই, আপগ্রেড করাও অপশন নেই, কেন ওর কাছে আপগ্রেড অপশন নেই। কেন আপগ্রেড, দেখুন সিস্টেমটা কম্পিউটার দেখছে, আমরা এআই কথা বলছি, তো একটা অন্য পার্টি কম্পিউটার আপনাকে প্রোগ্রামিং সেট করা আছে, কম্পিউটার করছে, কম্পিউটার এটা জানে না আপনার মনের মধ্যে কি আছে, কম্পিউটার এটা জানে কি আপনার ওখানে কি আপনি দিয়েছেন। ফার্স্ট নাম্বার চয়েস ইলেকট্রিক্যাল দিয়েছে, মানে এটা মানে কি আমার ফার্স্ট চয়েস ইলেকট্রিক্যাল, এবার সেকেন্ড চয়েস আমার সিএসসি, মানে সেকেন্ড চয়েস সিএসসি, উপর থেকে নিচে ক্রমশ নামবে। ফার্স্ট চয়েস পেলাম না তখনই সেকেন্ড চয়েস, যখন আমি যদি ফার্স্ট চয়েস পেয়ে যাই, সাপোজ আমার 1 নম্বর চয়েসটা আমি পেয়ে গেলাম, তখন আমাকে ওই চয়েসটা নিতে আমি বাধ্য, নিতেই হবে। ওই চয়েসটা ছেড়ে দিলে আমি না ছাড়তে পারবো, না আমি আপগ্রেড করতে পারবো, না আমি মপআপে যেতে পারবো। সুতরাং এই জায়গাটা খুব সাবধানে রাখতে হবে। কিছু কৌশল, মানে কিছু কৌশলগত পদ্ধতি কি অবলম্বন করা যেতে পারে? কারণ 20টা কলেজ, অনেকে ভাবেন যে ঠিক আছে আমি 5টা দিলাম আর 10টা দিলাম আর দিলাম না, 20টা কলেজে কি ইম্পর্টেন্ট না অল্প করে? এই যে বলছিলেন ম্যাডাম, যখন বলছিলেন বললেন যে এটা খুব সিম্পল প্রসেস, আমাকে দেখতে হবে, আমাকে ঠিক করে নিতে হবে আমি কি পড়বো, আর আমাকে ঠিক করে নিতে হবে কোথায় পড়তে চাই। এবার এর সঙ্গে আরও অনেকগুলো অপশন আমাকে দিয়ে দিতে হবে, যদি ওটা স্লিপ করে তাহলে তার বদলে যেন এটা পাই। আর এটা আমরা 2টো রাউন্ড ধরে পাচ্ছি, ঘাবড়াবার কোনো কারণ নেই, কারণ আমি টাকা জমা দিচ্ছি, প্রথম রাউন্ডে আমার হলো, আমি অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে রেজিস্টার করলাম, তারপরে হচ্ছে গিয়ে আমি বললাম যে এই সাবজেক্টটা এই কলেজটার বদলে আমি আরেকটা কলেজে আপ করতে চাইছি, সুযোগ রয়েছে তো, মপআপের আগে পর্যন্ত পুরো এই সুযোগটা রয়েছে। সুতরাং কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা না, কোনো কৌশল করবার দরকার নেই, পরিষ্কারভাবে আর কি যারা এটা মনে করতে মানে ছাত্ররা চায়, কারণ একটা বাচ্চা ছেলে আমাদের মতন তো বয়স নয়, 18 বছর একটা ছেলে, তার অত কৌশল শেখার দরকার নেই, তার দরকার একটা ভালো সাবজেক্ট, একটা ভালো কলেজ পাওয়া, সেইটুকু মন দিলেই হবে। ম্যাম, এক্ষেত্রে যেটা দেখা যায় যে স্টুডেন্ট মানে ইঞ্জিনিয়ারিং এ র্যাঙ্ক করেছে, সে পদ্ধতিতে বসেছে, হয়তো তার বাড়ির ব্যাকগ্রাউন্ডটা হয়তো সায়েন্সের কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই সে আসেনি, তার কাছে এটা প্রথম নতুন। তো সেক্ষেত্রে সে যারা প্রচুর বাড়ি থেকে একদম ওয়ার্কআউট করে গিয়ে বসছে, তারা খুব সহজেই পদ্ধতিটাকে তাদের কাছে খুব সহজ লাগছে,
কিন্তু অনেকের কাছে এই পদ্ধতিটা সহজ নাও লাগতে পারে। তো সেই ক্ষেত্রে এই যে 20টা কলেজ সে অপ্ট করতে পারে, তো এক্ষেত্রে কি সে প্রথমে পড়ে নেবে পুরোটা, মানে এই পদ্ধতিটা কি, মানে সে কি প্রথমেই টিক করতে করতে যাবে বা লিখতে লিখতে যাবে, নাকি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে তারপরে সে? দেখুন, যে একটা স্টুডেন্ট, এটা এই সিস্টেমের মধ্যে কোনো সায়েন্স ব্যাপারটা নেই, প্রথমে বলি। যে একটা স্টুডেন্ট জয়েন্টের এক্সাম দিয়েছে, কেন দিয়েছে? ও তো ডেফিনেটলি, যেটা স্যার বললেন, ইঞ্জিনিয়ারিং আর ফার্মাসি, এই দুটো তো বিষয় আছে। আমি আইদার ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছি বা ফার্মাসি পড়তে চাইছি। অনেক স্টুডেন্ট আছে যে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক আসে, অনেকের দুটোই র্যাঙ্ক আসে, অনেক ফার্মাসি র্যাঙ্ক। আমি জানি আমি এই সাবজেক্টটা পড়বো। এবার ইঞ্জিনিয়ারিং এ অনেক বিষয় আছে, যেটা সিভিল আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যাবো, আমি সার্কিট ব্রাঞ্চে যাব, ইলেকট্রনিক্স পড়বো, কম্পিউটার সায়েন্স পড়বো। এখন অনেক নতুন নতুন সাবজেক্ট এসে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, আইওটি, ব্লক চেন। আমি কি পড়বো? এটা তো আমার ইচ্ছা। আমি হতেই পারে অ্যাজ আ স্টুডেন্ট আমার ইচ্ছা হচ্ছে, বা আমার বাড়ি ব্যাকগ্রাউন্ড আছে, আমার বাড়িতে সিভিল ইঞ্জিনিয়ার আছে, আমি যদি সিভিল পড়ি, আমি জানি আমি মোটামুটি লাইফে স্টেবল করবো, তো আমার ফার্স্ট প্রেফারেন্স সিভিল হবে। যদি একটা স্টুডেন্ট বলে কি না এখন তো আইটি মার্কেট খুব ভালো, আইটিতে প্রচুর চাকরি আছে, বা এখন তো এআইএমএল মার্কেটে খুব ডিমান্ড, আমি এআইএমএল পড়বো, এটা স্টুডেন্টের ইন্টারেস্ট অ্যান্ড স্টুডেন্টের ইচ্ছা, এই দুটোর উপরে ডিপেন্ড করে কি আমি এই সাবজেক্টটা পড়তে চাইছি। অ্যান্ড গার্জিয়ান ডেফিনেটলি সাপোর্ট, আমাদের মতন গার্জিয়ানও ডেফিনেটলি আমাদের বাচ্চাকে একটু তো এখন না বললে তো হবে, আমরা সাপোর্ট দিই কি এটা পড়লে ভালো। তো সেরকমই এখন গার্জিয়ানরাও একটু সাপোর্ট দিচ্ছে কি এটা পড়লে ভালো। স্টুডেন্ট যেটা পড়তে চাইছে, এটাও নট নেসেসারি কি আপনি একটা কলেজেই সব স্ট্রিম নিতে হবে। সাপোজ আমার ইচ্ছা যদি আছে কি আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংই পড়বো, আমি আর ইলেকট্রিক্যাল বা সিভিল বা ওটা পড়বোই না, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংই পড়বো, তখন আমাকে কি করতে হবে? কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আমার তো দিমাগে আসবে কি, বা আমি একটা ওভারঅল, এখন তো নেট সবার বাড়িতে আছে, সবাই সবার ওয়েবসাইটটা চেক করে নিয়েছে কি আমার এই কলেজ হলে আমি পড়বো, আমার যাদবপুর হলে পড়বো, আমি শিবপুর হলে পড়বো, আমি নারুলা হলে পড়বো, বা আমি অন্য এবিসিডি যে কলেজ হলে পড়বো। আমি আমার ফার্স্ট নাম্বার চয়েস আছে, আমি কম্পিউটার সায়েন্স যদি যাদবপুরে পাই পড়বো, ফার্স্ট নাম্বার যাদবপুর সিএসসি। সেকেন্ড আমি অন্য একটা গভর্নমেন্ট কলেজে হলে পড়বো, বা আমি সবকটা গভর্নমেন্ট কলেজ করতে চাইছি, আমি সবকটা গভর্নমেন্ট কলেজ লিখলাম, এখানে শুধু সিএসসি কে কমন রাখলাম। তারপরে আমি প্রথমটা দিলাম যাদবপুর, তারপর আমি বললাম যে নালন্দা ইনস্টিটিউট অফ টেকনোলজি পড়ব, তাও হতে পারে। এবার আমার ইচ্ছা কি না আমি গভর্নমেন্টে যাব না, আমি এই পার্টিকুলার নারুলাতেই কম্পিউটার সায়েন্সই পড়বো, তখন আমার ইচ্ছা কি হবে আমি নারুলাতে কম্পিউটার সায়েন্সই ফার্স্ট দেবো অপশন। ওই সময় ওটা আমি নিচে দেবো না, কেন উপরে যদি কলেজ আবার পেয়ে গেলে নিচে তো আসা যাবে না। তো আমি যদি ইচ্ছা থাকে আমি নারুলাতে বা গুরু নানকে বা জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ। একটা কথা বলার আছে ম্যাডাম, আমার একটা পয়েন্ট মনে হচ্ছে বলে বলছি, যে অনেক সময় ছাত্ররা না বুঝতে পারে না যে ঠিক প্রাইভেট, গভর্নমেন্টে অনেক সময় ঠিক আছে গভর্নমেন্ট পাচ্ছি, কিন্তু প্রাইভেট কলেজগুলোর মধ্যে কোনটা কীরকম অবস্থানে আছে অনেক সময় চুজ করতে দেয়, অ্যালফাবেটিক্যালি বুঝতে অসুবিধা হয়। আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি। একটা হচ্ছে দেখে নেবেন ন্যাকে ও আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। ন্যাকের একটা অ্যাক্রেডিটেশন ওর কাছে আছে কিনা কলেজটায়, কারণ কলেজের ন্যাক না থাকলে কলেজের মূল্যায়ন তার মানে সরকারিভাবে হচ্ছে না। দ্বিতীয়ত ইঞ্জিনিয়ারিং কোর্সের স্ট্যান্ডার্ড ঠিক করে এনবিএ, সেটা ফ্যাকাল্টি হোক, সেটা ইনফ্রাস্ট্রাকচার হোক, সেটা পড়াশোনা হোক, যাই হোক না কেন, এনবিএর অ্যাক্রেডিটেশনটা আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে কি যদি এনআইআরএফ এর র্যাঙ্কিং থাকে তাহলে তো খুবই ভালো হয়। তার মানে এই তিনটে জিনিস কিন্তু আমার কেন্দ্রীয় সরকার বলে দিচ্ছে যে এই কলেজটা বা এআইসিটির কথা অনুযায়ী এই কলেজটা ঠিক আছে, যার ন্যাক আছে, যার এনবিএ আছে এবং যার এনআইআরএফ আছে। এবার আবার ন্যাকের মধ্যে অনেকগুলো ক্যাটেগরি আছে, কেউ এ প্লাস, যেমন ধরুন আমার এইখানে গুরু নানক হচ্ছে এ প্লাস, আর কারণ নেই। আবার নারুলা হচ্ছে এ, হ্যাঁ, আবার এইরকমভাবে এনআইআরএফ, নারুলা 7 বছর ধরে এনআইআরএফ পেয়ে যাচ্ছে। তো এইরকমভাবে কার কোন অবস্থান ওটা কিন্তু গার্জেনদের বলবো দেখে নিতে, কারণ ওটা ছাত্রদের পক্ষে সম্ভব নয়, কিন্তু এই ব্যাপারে গার্জেনরা বা টিচাররা ভালোভাবে দেখতে পারে। সেকেন্ড আরেকটা পয়েন্ট দেখা উচিত, আমার বন্ধু বান্ধবরা কী বলছে, সিনিয়ররা কী বলছে, মানে ক্লাসের সিনিয়রদের কাছে কিন্তু খুব ভালো ফিডব্যাক পাওয়া যায়, যে পার্টিকুলারলি সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারের ছেলেদের সঙ্গে পাড়ায় আছে অনেকে, জিজ্ঞেস করলাম আমার কোন কলেজটা ভালো, জানে ছাত্ররা এখন জানে, তাও একবার জিজ্ঞেস করে নিতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। আর যেটা ম্যাডাম 20টা, এটা নট নেসেসারি, আমি প্রথমে বললাম মানে আমি একটা চয়েসও দিতে পারি, আমি একটা চয়েসই দিলাম, সেটাই আমি 20টা জয়েন্ট এন্ট্রান্স বলছে মিনিমাম বেশি দিলে কি হবে আপনার কাছে অপশন অনেক বেশি থাকবে। আর এই ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রথমে নিজের পছন্দ অনুযায়ী
সেই অপশানগুলো পরপর দিতে আসতে হবে। যদি নিজের পছন্দটা 3 নম্বরে হয় আর প্রথমটা হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ই কাউন্সিলিং এর খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করছি আজকে আমরা কি হতে চাই অনুষ্ঠানে। কাউন্সিলিং তো শুরু হয়ে গেছে, 10 তারিখ থেকে চলবে আগামী আগস্টের 5 তারিখ পর্যন্ত। তো প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে ম্যাম, প্রথম রাউন্ড হয়ে গেল, তো দ্বিতীয় রাউন্ডের ক্ষেত্রে কি কি টেকনিক ফলো করতে হয় এবং দ্বিতীয় রাউন্ডের পর কি আর কোনো সুযোগ থাকে? প্রথম রাউন্ডে দুটো অপশন যেটা আমি বললাম, কি একটা স্টুডেন্ট আইদার ইয়েস আপগ্রেড করবে বা নো আপগ্রেড করবে। যদি আমি পছন্দ মতন কলেজ পেয়ে গেলাম, আমি নো আপগ্রেড ফর্ম ফিল আপ করবো অ্যান্ড ওই রেসপেক্টিভ কলেজে যেখানে আমি অ্যালটমেন্ট পেয়েছি সেখানে আমি অ্যাডমিশন নিয়ে নেব, আমার প্রক্রিয়া শেষ। সেকেন্ড অপশন, আমি যেটা পছন্দ মতন আমি স্ট্রিম পেলাম না, বা আমি আর একটা ট্রাই করতে চাইছি যে আমি উপরে যে আমি 5 নম্বর চয়েসটা পেলাম, কিন্তু আমি 1, 2, 3, 4টাও ট্রাই করতে চাইছি যদি আমি সেকেন্ড রাউন্ডে পেয়ে যাই। আমি ইয়েস আপগ্রেড ফর্মটা ফিল আপ করলাম অ্যান্ড আমাদের রেজাল্টটা চলে আসছে সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট 26 তারিখে চলে আসছে। যে ক্যান্ডিডেটগুলো ইয়েস আপগ্রেড করেছে ওদের রেজাল্ট 26 তারিখে চলে আসছে। এবার 26 থেকে 29 তারিখের মধ্যে ওদেরকে আর রিপোর্টিং, যারা অলরেডি অ্যালটেড বা সিট অ্যালটমেন্ট করে ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়েছে ওনাদেরকে ওই রেসপেক্টিভ কলেজে যাওয়া দরকার নেই যদি উনি কাউন্সিলিং থেকে বেরিয়ে যেতে চাইছেন। যদি উনি কাউন্সিলিংয়ে থাকতে চাইছেন বা অ্যাডমিশন নিতে চাইছেন, উনি ওই রেসপেক্টিভ কলেজে গিয়ে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করে নেবেন। যে ক্যান্ডিডেটগুলো নো আপগ্রেড করেছে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, যারা ইয়েস আপগ্রেড করেছে সেকেন্ড রাউন্ডে গিয়ে ওরা একটা চয়েস পেয়েছে, এখন ওর কাছে অপশন ওই কলেজে আমি ভর্তি হব কি ভর্তি হব না। যদি আমি ভর্তি না হতে চাই আমি ওখানে থেকে উইথড্র করে নিলাম, আমি বেরিয়ে গেলাম। যদি আমি ওই কলেজে ভর্তি হতে চাইছি তাহলে আমি ওই রেসপেক্টিভ কলেজে গিয়ে আমি টাকা পয়সা জমা, যে ফিজ আছে বা যে ডকুমেন্টস আছে সেটা আমাকে ওখানে ফিজ জমা করে অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে। সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট ওখানে শেষ। এবার সেকেন্ড রাউন্ডে যে সিটটা আমি পেলাম সেটা আমি পছন্দ হলো না, আমি তখন কি করব? ওই কলেজে ভর্তি হয়ে যাব না বেরিয়ে যাব? যদি আমি বেরিয়ে যাই ওই সময়, যদি ভর্তি হয়ে যাই তাহলে আমার কাছে অপশন নেই। যদি আমি ভর্তি না হই তাহলে আমার কাছে আরেকটা অপশন আছে মপ আপ রাউন্ডের কাউন্সিলিং। মপ আপ রাউন্ড, এবার মপ আপ রাউন্ড যেটা আছে এটা একটু অপশনাল আছে, একটু রিস্কি আছে। কেন? এখন তো আমি প্রথমবার চয়েস নিজের মতন সাজালাম, কি পেলাম না। প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা সিট অ্যাভেলেবেল আছে। মপ আপ রাউন্ডে ওই সিটগুলোই যাবে যেটা ভ্যাকেন্সিট আছে বা ড্রপ আউট সিট আছে। কেন? কোনো একটা স্ট্রিমে, যে সাপোজ একটা স্ট্রিমে 60টা বাচ্চা অ্যালটমেন্ট হয়েছে, 60টার মধ্যে যদি ওখানে দেখা গেল 50টা বাচ্চা অ্যাডমিট হয়েছে, ওই 10টা সিটই মপ আপে যাবে। মানে 10 জনের জন্য যেটা রেসিডিউ রইলো ওইটাই হচ্ছে মপ আপ। আচ্ছা, ওই ওর বাইরে কিন্তু কোনো নতুন অ্যালটমেন্ট, কোনো নতুন সিট ওকে দেওয়া হচ্ছে না, যেটা মানে ভর্তি হয়ে যাওয়ার পর যেটা রেস্ট অফ দ্য সিট, মানে এক কথায় বলতে গেলে এটা এআইসিটি অ্যাপ্রুভ যে সিটের ইনটেকটা আছে তার মধ্যে যতটুকু বেঁচে আছে তার জন্য মপ আপ। মানে যে ড্রপ আউট হয়ে গেল, এইবার হতেই পারে কোনো একটা স্ট্রিমে ড্রপ আউট হলো না, তাহলে ওই স্ট্রিম ওই কলেজে তো ওখানে মপ আপে যাবে না। তো আমার আর যদি সাজেশন বলেন, এটা সাজেশন স্টুডেন্টরা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড খুব যদি ক্রুশিয়াল ভাবে যদি করে নেয়, চয়েসটা নিজের হিসাবে সাজালে এক্সপেক্টেড একটা পেয়ে যাবে। যদি ওর ফিক্স থাকে না আমি এটা পেলাম না, আমাকে তখন ও একটা রিস্ক থেকে যাচ্ছে। ওকে ওই রাউন্ডে অ্যাডমিশন নিল না, মপ আপে গেলে ওই সিটটাও পেতেও পারে, ওই সিটটাও নাও পেতে পারে। তো ওই চান্সেসটা রিস্কটা সেকেন্ড রাউন্ডে ফিরে আসা যায়। আমি সাপোজ একটা কোনো একটা 5 নম্বর চয়েস পেয়েছিলাম, আমি ওখানে অ্যাডমিশন নিলাম না, কি আমি 1, 2, 3, 4 দেখবো, আমার উপরে তো 4টাই অপশন, হতেই পারে নেক্সট রাউন্ডে 5 নম্বর চয়েসটাও আমি হারিয়ে ফেললাম। তো এই মপ আপটা একটু রিস্কি আছে, ভাবনা চিন্তা করেই যেতে হবে। আচ্ছা নিজে এখানে একটা কোশ্চেন আসে জেনারেলি, যে আমি ফার্স্ট রাউন্ডে করিনি, তো সেকেন্ড রাউন্ডে আমি তো ক্যান্সেল হয়ে গেছি, আসছি না, মপ আপ রাউন্ডে এসে আমি আবার নতুন করে সেখানে অ্যাপ্লাই করতে পারি কিনা? হ্যাঁ, মপ আপ রাউন্ডে কে কে যেতে পারে যদি আমি ওটা আলোচনা শুরু করি। মপ আপ রাউন্ডে আবার রেজিস্ট্রেশন হবে, যে রেজিস্ট্রেশনটা প্রথম আমরা করলাম 1000 টাকা দিয়ে। সাপোজ কোনো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেইনি, ভুলে গেছে, ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করেনি, ওরা নতুন করে মপ আপে রেজিস্টার করতে পারে। সেখানে ওকে টাকা দিতে হবে, সেখানে ওকে 1000 টাকা দিতে হবে। নতুন ক্যান্ডিডেট রেজিস্টার করবে 1000 টাকা। একটা ক্যান্ডিডেট যারা সেকেন্ড রাউন্ড হয়ে আসছে তাদেরকেও, ওদেরকে না, যারা সেকেন্ড রাউন্ড হয়ে আসে ওদেরকে 200 টাকা দিয়ে আবার রেজিস্ট্রেশন করতে হবে। যে পয়েন্টটা স্যার বললেন,
ফার্স্ট রাউন্ডে যে আমি সিট সাজিয়েছি সেকেন্ড রাউন্ডে চেঞ্জ করার অপশন নেই, আমাকে ওইভাবেই কম্পিউটার আমাকে চয়েস দেবে। কিন্তু মপ আপ রাউন্ডে একটাই সুবিধা আছে, আমি নতুন করে আবার চয়েসটা সাজাতে পারি। যদি আমি কোনো ভুলটা করে থাকি ফার্স্ট রাউন্ডে চয়েস সাজাতে, ওই ভুলটা আমি এখানে ঠিক করতে পারি। মানে একটু রিস্ক থেকে যাচ্ছে, কারণ যে কটা সিট রয়েছে তার উপরেই কাউন্সেলিং। যদি কোনো রিস্ক মানে একটাই, সেটা হচ্ছে আমাকে আবার ফ্রেশ করে স্টার্ট করতে হচ্ছে। কিন্তু এই ফ্রেশ করে স্টার্টে চয়েস লকিং থাকবে, চয়েস ফিলিং থাকবে, খুব দ্রুততার সঙ্গে কিন্তু এই কাজটা শেষ হবে। এটার জন্য খুব বেশি সময় পাবে না। না না, আপনার যেমন দেখুন 29 তারিখের মধ্যে আপনার সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে আপনার 30 তারিখ একদিন অফ, 31st and 1st আবার রেজিস্ট্রেশন চালু হবে। তো 31শে জুলাই and 1st আগস্ট আপনাকে চয়েস আবার আপনার রেজিস্টার করতে হবে, চয়েস ফিলিং করতে হবে অ্যান্ড চয়েস লক করতে হবে। যে পদ্ধতি আমার 15 দিন চললো সেটা এখন আর 2 দিন, 2 দিনের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। অ্যান্ড 3 তারিখে মপ আপ রাউন্ডের রেজাল্ট চলে আসবে। মপ আপ রাউন্ডের রেজাল্ট আসার পরে যদি আমি স্যাটিসফাই কি আমি এই কলেজে পেলাম, তাহলে আমি ওখানে গিয়ে ভর্তি হয়ে যাব। যদি আমি স্যাটিসফাই না, যদি আমি স্যাটিসফাই নয়, তাহলে আমি কিন্তু ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে যে অলটমেন্ট সিট ছিল সেখানে আমি ফিরে যেতে পারবো। আমরা অনেকটাই এই কাউন্সেলিং নিয়ে আলোচনা মানে 5 তারিখের পর কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং শেষ, পুরোটাই শেষ, এবং তারপরে সে আর কোনো সুযোগ পাবে না। এখানে ছোট একটা প্রশ্ন, যে মাঝখানে দেখা গিয়েছিল যে ইঞ্জিনিয়ারিং পড়তে আসাতে একটু অনীহা দেখা গিয়েছিল, তো এই মুহূর্তে সিচুয়েশনটা কিরকম? নতুন নতুন আমরা কয়েক বছর আগে দেখতে পাচ্ছিলাম, একটা খবরের কাগজে লেখালেখি বলুন বা যে কোনো প্রচারের জন্যই বলুন, মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছিল যে ইঞ্জিনিয়ারিংয়ে সেই রকমভাবে চাকরি পাওয়া যাচ্ছে না, কিন্তু একটু পিছিয়ে আছে। কিন্তু এখন কিন্তু সেইটা কেটে গেছে। এবং দেখুন, যারা সায়েন্সে ভালো ছাত্র তারা হয় ডাক্তারি পড়বে, নয় ইঞ্জিনিয়ারিং পড়বে, এই মানসিকতা নিয়েই কিন্তু 12টা বছর নিজেকে তৈরি করে। তাদের কাছে একটাই জিনিস জিজ্ঞাসা থাকে যে আমরা পড়াশোনা শেষে একটা সচ্ছল ভালো জীবনযাপন করতে পারবো কি না। এই সিকিউরিটি যতদিন থাকে প্লেসমেন্টের বা তার এগিয়ে যাওয়ার, তার কাছে কিন্তু ফার্স্ট অপশন ইঞ্জিনিয়ারিং। এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেটা আছে। মানে এখন কিন্তু প্লেসমেন্টের অবস্থাটাও ভালো, ছাত্রছাত্রীরা কম্পিউটার সায়েন্স পড়ে বা মেকানিক্যাল পড়ে বা সিভিল পড়েও এখন ভালো চাকরি পাচ্ছে। এবং শুধু ভালো চাকরি নয়, খবরের কাগজে বিজ্ঞাপনগুলো দেখলে বোঝা যাবে 1,50,000 বা 50 লক্ষ 80 লক্ষ টাকার বিজ্ঞাপন আসছে, যে বিশ্বাস হচ্ছে না এটাই আমি পেয়েছি। সুতরাং স্কোপ আছে বলেই তো বিজ্ঞাপন আসছে, এবং সেটা যে চ্যালেঞ্জ হচ্ছে না, সেটা নিয়ে কেউ কোর্টেও যাচ্ছে না, সেটা নিয়ে কোনো কেসও চলছে না, সুতরাং তার মানে আছে। তো এই যে বাস্তব অবস্থাটা, এর জন্য কিন্তু এখন যদি কেউ ভালো করে পড়াশোনা করে 4টে বছর, আমি অন্তত বলতে পারি 4 বছর যদি খুব ভালো করে মন দিয়ে সে পড়াশুনো করে, ইন্টার্নশিপগুলো করে, ওয়ার্কশপ করে, এবং সে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করে, ক্লাসের ডিসিপ্লিন মেনটেন করে, তার সারা জীবন কিন্তু ঘুরে যাবে। ঠিক, মানে ওই 4টে বছরের পিলারকে কেন্দ্র করেই কিন্তু ইমারত তৈরি হতে পারে আগামী ভবিষ্যতে। কাউন্সেলিং এর খুঁটিনাটি এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। কি হতে চাই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। ম্যাম, আপনার কাছে জানতে চাইবো যে এই যে 2 বছর 11-12 এবং আফটার দ্যাট যে 4 বছর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর সবার মনে একটাই প্রশ্ন থাকে যে প্লেসমেন্ট, এখন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি অবস্থান রয়েছে? ইঞ্জিনিয়ারিং প্লেসমেন্ট চিরকালই ভালো ছিল, এখন প্লেসমেন্টটা আরও অনেক বেড়ে গেছে। এখন আগে যেটা আগেই বললেন, আমরা আগে 50 লাখের প্যাকেজ, 1 কোটি প্যাকেজ, সেটা শুনতাম না, কিন্তু এখন বহু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যেটা প্লেসমেন্ট হচ্ছে। আর আমাদের এখান থেকে যে ছাত্রছাত্রীরা বেরোচ্ছে, ওরা একটা প্লেসমেন্টে বেরোচ্ছে না, এইটাও দেখে গেছে একটা হাইয়েস্ট যেটা আমার এখানে একটা স্টুডেন্ট 8টা চাকরি পেয়েছে, মাল্টিপল অফার আছে। মানে চাকরি বাজারটা ভালো আছে বলেই তো স্টুডেন্ট জয়েন তো এক জায়গায় করছে, কিন্তু স্টুডেন্ট কাছে 8টা অপশন এসে গেছে কি আমি কোনটা বেস্ট, যে কোম্পানি ভালো অফার দিচ্ছে সেখানে আমি চাকরি জয়েন করব। একটা ফ্রেশারের জন্য কিন্তু একটা বড় ব্যাপার, উইদাউট এক্সপিরিয়েন্স ও কোম্পানি যে ঢুকছে, কিন্তু ওর কাছে 8টা অফার আছে, এখন ওর সিলেক্ট করছে কোন অফারে আমি কোন কোম্পানিতে আমি জয়েন করব। তো প্লেসমেন্ট খুবই ভালো আছে। আপনি কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, AI/ML এই ফিল্ড আইটি সেক্টরে আছে, এর সাথে করেও মেকানিক্যাল, ইলেকট্রিক্যালেও আপনার যেটা গভর্নমেন্ট সেক্টরের জবগুলো আছে, PSU-তে প্রচুর চাকরি আছে, গভর্নমেন্ট সেক্টরেও প্রচুর চাকরি আছে, স্টুডেন্টরা ভালো চাকরি পাচ্ছে, ভালো অফার পাচ্ছে। আর এটাও নয়, এখন যেটা অটোমোবাইল এবং ইলেকট্রনিক্সও ভালো, অটোমোবাইল এখন আমরা জানছি যে ইলেকট্রিক্যাল কার আছে, তো ইলেকট্রনিক্স সবকটা নিয়ে এখন মানে ইঞ্জিনিয়ারিং মার্কেট এখন সেরা মার্কেট, এটা বলা যায়। একটা কোর্স যোগ করে দিই, সেখানে খুবই ভালো প্লেসমেন্ট হচ্ছে এখন, ফুড টেকনোলজি। আচ্ছা,
ইঞ্জিনিয়ারিং ছোট করে, মানে এখন তো মার্কেট এগিয়ে গেছে, তার সঙ্গে যে পড়াশুনো, তাকে কি করে আপনারা কম্বিনেশনটাকে কোলাজ করছেন? না, পড়াশুনো ব্যাপারটা হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলছি, পড়াশোনার ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে টেকনোলজি খুব দ্রুত পরিবর্তন করছে এবং টেকনোলজি বুঝতেই হবে। তো সেটাকে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা 3 ভাবে ভাগ করে। একটা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি কোলাবোরেশন করে তারা পড়ে, একটা হচ্ছে ক্লাসে টেকনোলজি ওরিয়েন্টেড পড়ানো যেটাকে ফ্লিপ লার্নিং বলা হয়, আর একটা হচ্ছে গিয়ে যে যেখানে তারা ইন্টার্নশিপ করে সেই ইন্টার্নশিপের মাধ্যমে তারা সরাসরি শিখে প্রজেক্ট বেসড একটা পড়াশোনা করে, এই জন্যে এটাকে বলা হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। তো এইগুলো এখন প্রচুরভাবে আসছে এবং প্রচুর পরিবর্তন হচ্ছে, এটা নিয়ে আরেকদিন আমরা খুব ভালো করে আলোচনা করতে পারবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ জানাই। আর আপনারা যারা আজকে অনুষ্ঠান শুনলেন তারা বুঝতেই পারলেন যে এই যে কাউন্সেলিং চলছে সেটাতে কি কি গুরুত্বপূর্ণ দিকে খেয়াল রেখে তারপরে আপনারা সেইভাবে কাউন্সেলিংয়ে অপ্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।